নমস্কার। গত দুটো এপিসোডে আপনাদের আমি রাশিকা কীভাবে চিনতে হয়, লগ্ন কীভাবে চিনতে হয় শিখিয়েছিলাম। আজকে শেখাবো রাশির গমন এবং রাশির কারকতা। শুরু করার আগে কটা কথা বলে নিচ্ছি। আমার কাছে বহু ফোন এসেছিল, তাদের কিছু উত্তর দেবো আমি। কেন অনেকে প্রশ্ন করেছেন যে আমি ওই নক্ষত্র দেখতে পাইনি, আমি লিখে সব দেখাচ্ছি আপনাদের সামনে। তার আগে বলি, ভিডিওটাকে শেষ অবধি দেখবেন। আমি এই ভিডিও শেষে আপনাদের জন্যে কিছু টিপস দেবো, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে। আর আমার যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করবেন। আর এই নিচে আমার ফেসবুক আইডি দিয়ে আছে, সেখানে মেসেজ করে আপনার ডেট অফ বার্থ পাঠাবেন। আমি এর পরে ক্লাস থেকে আপনাদের ওই ডেট অফ বার্থ অনুসারে রাশি লগ্ন তৈরি করে আপনার সামনে আমি এটাকে করে শোনাবো। নমস্কার। তবে আমি এখন শুরু করছি। আপনাদের কথা মতো নক্ষত্ররা আবার দেখালাম। তাহলে এবারে আমি যে শুরু করব রাশির গমন। এইটা প্রথমে বলেছিলাম 1 নম্বর রাশি মেষ। এই রাশিটার নাম হচ্ছে চর রাশি। এর নাম হচ্ছে চর রাশি। তারপরের নামটা হচ্ছে বৃষ। এটা স্থির রাশি। স্থির রাশি। এই যে এবার রাশি মিথুন। মিথুন রাশি দ্ব্যর্থক। এই কখনোই চলতেও পারে, কখনো স্থির হয়। এবারে কর্কট। কর্কট চর রাশি। তারপরে সিংহ। সিংহ হচ্ছে স্থির রাশি। তারপরে আমি চলে আসছি কন্যা। কন্যা দ্ব্যর্থক। দ্ব্যর্থক রাশি। এরপরে চলে তুলা। তুলা চর রাশি। এরপরে আসছে বৃশ্চিক। ইনিও স্থির। তারপরে ধনু। ইনি দ্ব্যর্থক। এরপর আছে মকর চর রাশি। এরপরে কুম্ভ স্থির রাশি। এরপরে আসছে মীন দ্ব্যর্থক রাশি। তাহলে এবারে বুঝলেন, মেষ চর রাশি, বৃষ স্থির রাশি, মিথুন দ্ব্যর্থক রাশি, আবার সেই মতো কর্কট চর রাশি, তারপরে সিংহ আবার সে স্থির রাশি, তারপরে কন্যা দ্ব্যর্থক রাশি, তুলা চর রাশি, বৃশ্চিক স্থির রাশি, ধনু দ্ব্যর্থক রাশি, মকর চর রাশি, কুম্ভ স্থির রাশি এবং মীন দ্ব্যর্থক। দ্ব্যর্থক মানে কি? যার মধ্যে দুটো গুণই বর্তমান আছে, অর্থাৎ সে চড়তেও পারেন আবার ঘরে থাকতেও পারেন, তাকে বলা হয় দ্ব্যর্থক। এইবারে আমি আসব রাশির কারকতা, অর্থাৎ এই যে রাশিগুলোর মধ্যে কি কি দিয়ে এটা আমাদের পৃথিবী বা এই রাশিগুলো কি কি দিয়ে তৈরি। আমি যদি মেষ রাশি হচ্ছে অগ্নি। এই রাশির নাম হচ্ছে অগ্নি। এবারে এটার নাম হচ্ছে পৃথ্বী।
মানে পৃথিবী বা মাটি, অগ্নি পৃথ্বী, এটার নাম হচ্ছে বায়ু। বায়ু এটা হচ্ছে জলরাশি। অগ্নি পৃথ্বী বায়ু জল, এরকম অগ্নি পৃথ্বী, আবার বায়ু, আবার জল, আবার অগ্নি পৃথ্বী বায়ু আর জল। তাহলে অগ্নি পৃথ্বী বায়ু জল। এবার দেখুন, এই অগ্নির সঙ্গে পৃথ্বীর কোনো মিল নেই। কেন নেই? মাটির সঙ্গে আগুন জ্বলে না, এবং মাটিতে যে আগুন পড়ে সে মাটিটা নষ্ট হয়ে যায়, মিল নেই। তাহলে অগ্নির সঙ্গে কার মিল হবে? না বায়ু। বায়ু পেলে তখন আগুন জ্বলে, অর্থাৎ বায়ু সঙ্গে অগ্নির সম্পর্ক। এবার হচ্ছে পৃথিবী, পৃথ্বী, এই মাটির সঙ্গে কার সম্পর্ক? দেখুন জল। এই জল রাশির সঙ্গে এই পৃথ্বী রাশির মিলন হয়। এবারে হচ্ছে সিংহ, একই অগ্নি রাশি, এর সঙ্গে কার মিলন হতে ভালো হবে? এই বায়ু রাশি। এবারে দ্বাত্তক কন্যা রাশি হচ্ছে পৃথ্বী রাশি, এর কার সঙ্গে মিল ভালো হবে? না জল রাশি। এরকম বিভিন্ন আকারে ঘুরতে ঘুরতে সমস্ত রাশির সঙ্গে কোন রাশির মিলন খুব ভালো হয় সেই মতো বার করা হয়। তাহলে আপনারা বুঝলেন মেষ তাহলে কি হলো? মেষ এই চর রাশি, অগ্নি রাশি, এবং মানে মৃত্যু। এবার বৃষ চলে আসছি, বৃষ চর রাশি, স্থির রাশি এবং পৃথ্বী রাশি। এবার মিথুনের জায়গায় চলে যদি আসি, মিথুন হচ্ছে দ্বাত্তক রাশি এবং বায়ু রাশি। এরকম করে প্রতি কটা দেখুন ভাগ করে করে আমি দেখালাম। আপনারা এটাকে ছবিটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ছবিটা দেখে ভালো করে তুলে নিন, লিখে নিন। আপনারা যদি বুঝতে না পারেন আমাকে মেসেঞ্জারে মানে করে পাঠাবেন, আমি আবার উত্তর আমরা দিয়ে দেবো, বা প্রয়োজন বলতে আপনার হোয়াটসঅ্যাপ দিয়েও আমি পাঠাতে দিতে পারি। আপনি আমার সাইটটার সাবস্ক্রাইব করে রাখবেন, অতি অবশ্যই আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। এখন এটা করছি, আবার অন্য রাশি আমি আসছি। হ্যাঁ, এবার দেখেছেন, আপনাদের আবার দেখিয়ে দিলাম আমি। এবারে যেটা আমি আপনাদের দেখাচ্ছি, না আমাদের যেমন 12টি রাশি আছে তেমন 9টি গ্রহ। এই 9টি গ্রহ লগ্ন থেকে, লগ্নকে আগের দিন দেখেছিলাম যে লগ্ন মানে 1 নম্বর, অর্থাৎ লগ্ন থেকে 12টা যে ঘর পাওয়া যায়, এই 12টা ঘরে কোন রাশি কোথায় বসলে জাতক কিরূপভাবে হন। তার রাশি 1 নম্বর রাজা, রাজাকে রবি। তারপর রবি দিয়ে শুরু করছি। প্রথমে হচ্ছে রবি। রবি যদি লগ্নে বসে তখন কি হয়? তার অল্প কেশ হয়, মানে চুল তার অনেক কম হয়। এবার তিনি এসে অলস প্রকৃতির, একটু কুড়ে টাইপের হয়। বিশেষ করে যদি সিংহ রাশির ক্ষেত্রে হয়ে যায় সেটা অতি প্রবল ধারণ করে, এবং সে খুব ক্রোধী, দেখ তো না দেখ প্রচণ্ড পরে রেগে যান। তিনি খুব লম্বা হন, তার মাথা কিন্তু খুব বড় হয়। তিনি দন্ত রোগী হয়, নেত্র রোগী হয়, ক্রূর স্বভাব বিশিষ্ট, লোকে খুব দুর্মুখ হয়। ক্ষমাশীল, তিনি লোককে ক্ষমা করতে পিছপা হন না, রাগ থাকলেও তিনি খুব ভালো। এবার আমি আসছি, এই রবি যখন ধনস্থানে বসে তখন তার কি হয়? সব থেকে বেশি হয় সে অসুখী। কিসে অসুখী? ধন, পুত্র, বাহন, এই সমস্ত ক্ষেত্রে তার ভীষণ মানে অসুখ হয়, মানে তিনি ওটা ভোগ করতে ঠিক পারেন না, এবং পরগৃহে তার বাস হয়। নিজ গৃহ থাকলেও তার কিন্তু দেখা গেছে যে সে বাকি জীবনটা পরের বাড়িতে কাটিয়ে দিয়েছেন, এবং চর্ম রোগ হয়, বুদ্ধি ভীষণ হীন হয়,
এবং মানে কি বলবো আপনাকে, মানে মানে চুল তাড়াতাড়ি পেকে যায়, চক্ষু রোগ বিশিষ্ট হন, তাদের অনেকগুলো থাকে। কিন্তু এই রবি তার ধনুস্থানটাকে পুরো পুড়িয়ে নষ্ট করে দেয়। এবারে আমি এসছি তৃতীয় যদি রবি থাকে, মানুষ কিন্তু ওই যে বললাম যেটা ধনুস্থান থাকলে হয়ে যায়, তারপর ওটা উল্টো। যান বাহন পুত্র সমস্ত তার থাকেন, তিনি মানে চাকর কর্মচারী দিয়ে মালিক, কোনো এর মালিক হতে পারেন, কর্ম জীবন তার খুব ভালোই কাজ থাকে, সুখী হন, ধন প্রচুর পরিমাণে থাকেন, কিন্তু তিনি কোন লোকের সঙ্গে মিশতে পারেন না, এটা তার একটা নেগেটিভিটি। কিন্তু তার কিছু স্থির বাসগৃহ হন এবং স্থির যানবাহনও তার থাকেন, তিনি স্থিরভাবে বসবাস করেন, কর্মজীবন তার বেশ ভালো। এবারে আমি আসছি রবি যদি চতুর্থে থাকে। রবি চতুর্থে থাকার প্রথমেই যদি বলি, কেউ যদি ব্যবসাদার হন, ব্যবসা করতে যান, এই রবি গ্রহ যদি তার লগ্ন কিংবা চন্দ্র থেকে চতুর্থ গিয়ে বাস করেন, আপনি কিন্তু ভুলাক্ষরেও কোনোদিন ব্যবসা শুরু করবেন না। বারংবার বিভিন্ন লোকের থেকে আপনি পরাজিত হবেন, প্রতারিত হবেন, বহু ব্যবসা বহু টাকা আপনি মানে লস করবেন। এবারে বলছি সুখ ধন যানবাহন পিতৃত্ব ধান প্রভৃতি স্থিরভাবে পেয়ে যাবেন। কিন্তু তার সে কর্মচারী হলে, রাজকর্মচারী হলে তার পক্ষে খুব ভালো। এবারে যদি আমি থাকি রবি পঞ্চম গৃহে থাকে, রবি যদি পঞ্চম গৃহে থাকে, তিনি খুব ঠাকুর ভক্ত হন, বিশেষ করে শিব ভক্ত বলা হয় এদেরকে। স্থির বুদ্ধি সম্পন্ন হয়, কিন্তু সে খুব ভুলো মনঃপ্রকৃতির হয়, সে খুব ভুলে যান একটুখানি। এইবারে আমি আসছি ষষ্ঠের স্থানে যদি থাকেন রবি, সর্বদা সুখ বিশিষ্ট, শত্রুবিহীন, সপ্তগুণী তার অনেক গুণের থাকে, যানবাহন মহাতেজ, রাজ সম্মানে ভূষিত হন, কিন্তু সে পেটের রোগে কিন্তু ভোগে। এবার আমি আসব রবি যদি সপ্তমে থাকে। রবি সপ্তমে থাকিলে হতশ্রী হয়। রবি যদি সপ্তমে থাকে ভীত, পীড়িত, কুস্বভাব এবং রাজক্রোধ বিশিষ্ট, কোনো তার জেল জরিমানা কিছু হতে পারে। এইবারে আমি আসছি রবি যদি অষ্টমে থাকে। রবি যদি অষ্টমে থাকে কি হয়? রবি অষ্টমে থাকিলে তার চোখ ছোট হয়, নেত্র রোগী হন, চর্মরোগী হয়, অ্যাসমা বা হাঁপানি এই জাতীয় রোগে তিনি ভুগতে পারেন। বহু শত্রু হয় তার, মান যশ সম্মানহীনতা হন, কার্যে বারংবার পরাজিত হন। এবার আসছি রবি নবমে থাকিলে কি হয়? রবি নবম থাকলে পুত্র ধার্মিক, কর্মী, পুত্র মিত্র সব বিশিষ্ট হন, কিন্তু তার মান সম্মান যশ অল্প হলেও তার এ হয়। কিন্তু কর্মক্ষেত্রে জীবনটা তার যশহীন থাকে, তার রাজকর্মচারী যোগটা থাকিলেও সে সেখানে খুব সম্মানীয় কার্য পান না। এবার থাকি রবি যদি দশমে থাকে। রবি দশমে থাকলে কি হয়? ভীষণ ভালো। রবি দশমে থাকলে ভীষণ ভালো। তিনি সমবুদ্ধি, বাহন, ধনযুক্ত, রাজানুগ্রহ বিশিষ্ট, রাজের থেকে রাজ সম্মান ভোগ করেন, পুত্রবান, সাধুগণ বা ভক্তদের সঙ্গে তার খুব মেলামেশা থাকেন,
এবং মণিভূষণ, তারা ধর্মক্ষেত্রে ব্যয় করতে খুব ভালোবাসেন। এবার আসছি, রবি যদি একাদশে থাকে তিনি সুগায়ক হন, সঙ্গীত প্রিয় হন। সঙ্গীত জগতের সঙ্গে তিনি যদি বিশিষ্টভাবে জড়িত থাকেন, যশ নাম তিনি করেন, কিন্তু তার কর্মজীবন, অর্থজীবন খুব একটা সুখের হয় না। এবার যদি রবি দ্বাদশে থাকে, রবি দ্বাদশে থাকিলে সাংঘাতিক চক্ষু পীড়া এসে ভোগে, পিতার সহিত তার মনোমালিন্য হয়, স্বামী স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া হয়, শয্যা বিষয় তিনি অসুখী হন। এবার আসছি চন্দ্র। চন্দ্র যদি বৃষ, কর্কট কিংবা মেষ রাশিতে লগ্নে থাকে, জাতক মানে দয়া বিশিষ্ট, সদ্গুণ, রূপবান, ধনবিশিষ্ট রাজযোগ উৎপন্ন করে। ক্ষীণচন্দ্র যদি হয়, ক্ষীণচন্দ্র মানে, এবং একটা হচ্ছে পূর্ণচন্দ্র। ক্ষীণচন্দ্র পূর্ণচন্দ্র মানে আমি আপনাদের পরের এপিসোডে বুঝিয়ে দেব। এখন আমি আসছি, পূর্ণচন্দ্র যদি দ্বিতীয়ায় থাকে, তার পুত্র ধন সম্বন্ধে সুখ প্রদান করেন, এবং যদি ক্ষীণচন্দ্র থাকেন তার কর্ম নির্ধনতা উৎপন্ন করে। চন্দ্রর দুটো রূপ, একটা ক্ষীণচন্দ্র, একটা হচ্ছে পূর্ণচন্দ্র। চন্দ্রের তৃতীয় থাকে মানব হিংস্র, গর্বিত, কৃপণ এবং অল্প তার বুদ্ধি হয়। চন্দ্র চতুর্থ থাকিলে কি হয়? জলজ ধন, স্ত্রী, বাহন, পুত্র সুখ, বেদ এবং ব্রাহ্মণে তার খুব দয়া থাকে। চন্দ্র পঞ্চমে থাকিলে কি হয়? মানব জিতেন্দ্রিয়, সত্যবাদী হন। ষষ্ঠে চন্দ্র থাকিলে মানব মন্দাগ্নি, নির্দয়, ক্রূর, অলস হয় এবং কিছু ক্রোধান্বিত হন। কারণ ষষ্ঠ মনের কারক, ষষ্ঠ গিয়ে বসিলে হয়, কিন্তু সে বারংবার পরাজিত হন, তা তো হারটা মানেন না। এবার চন্দ্র সপ্তমে থাকিলেন সে খুব অভিমানী হন, তার ক্ষীণ দেহ, ধন ও বিনয়হীন হন। এবার চন্দ্র অষ্টমে থাকিলে নানা বিষয়, নানা রোগে জর্জরিত হচ্ছেন তিনি। শত্রু এবং রাজ কর্তৃক উৎপীড়ন, উদ্বিগ্ন চিত্ত হন তার, এবং ব্যাকুলতা প্রদান করা হয়। চন্দ্র নবমে কি হন? স্ত্রী, পুত্র, ধন সম্বন্ধিত, পুরাণাদি, শাস্ত্রানুরাগী, সৎকর্মশীল ও তীর্থযাত্রা পরায়ণ হন তিনি। চন্দ্র দশমে থাকিলে কি হয়? নৃপ হইতে অর্থ লাভ, গৃহে সম্মান, শুভ গৃহদান এবং স্থির বুদ্ধি সম্পন্ন হন। চন্দ্র একাদশ থাকলে কি হন? চন্দ্র একাদশ থাকলে নানাবিধ সম্মান, নানাবিধ বাহন, কর্তৃক সম্বন্ধে সদ্গুণ প্রদান করা হয়। চন্দ্র দ্বাদশে থাকিলে সন্দেহহীনতা, নেত্রপীড়া, শত্রুবৃদ্ধি, ক্রোধ প্রদান করেন। আপাতত এখানে শেষ করছি, পরবর্তী এপিসোডে আরো অন্য নক্ষত্র নিয়ে আসবো। নমস্কার। আমি এখন যেটা দেখাচ্ছি, শনি 7.5 বা শনি যদি খারাপ অবস্থায় থাকে, গোচর অবস্থায় বা জন্মকালীন, তাহলে আপনার শনি প্রভাব রুষ্ট করতে গেলে, রুষ্ট দোষ কাটাবার জন্যে কি কি করণীয় উচিত। এই দেখছেন দক্ষিণাকালী মা রয়েছেন, তার পায়ের সামনে একটা মন্ত্র লেখা রয়েছে। কি লেখা? এই দেখুন, ওং ধাং ধিং ধুং ধূর্জটে পত্নী, ওং বাং বিং বুং বাগদীশ্বরী, ওং ত্রাং ত্রিং ত্রুং কালিকা দেবী, ওং সাং সিং সুং মে শুভং কুরু। প্রত্যেক দিন এই মায়ের কাছে পায়ের সামনে এটা রেখে দেবেন, লিখে
প্রত্যেক দিন প্রদীপ জ্বালাবেন, এই ধূপ জ্বালাবেন, জ্বালিয়ে মায়ের সামনে এটা পড়বেন আর ধূপটা দেখাবেন। ওং ধাং ধ্রিং ধুং ধুজ্জটে পত্নী, ওং বাং বিং বুং বাগদীশ্বরী, ওং ত্রাং ত্রিং ত্রুং কালিকে দেবী, ওং সাং সিং মে শুভং কুরু। প্রত্যেক দিন 8 বার করে জপ করবেন। আর এই একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন, এইটার নাম হচ্ছে যজ্ঞ ডুমুরের ডাল। এই আমার আঙুলটা, এইটা মধ্যমা আঙুল, এটা হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রে এই মধ্যমা আঙুলের সাইজে আপনি একটা শনির ডাল নেবেন, এই যজ্ঞ ডুমুরের ডাল। এই যজ্ঞ ডুমুরের ডাল পাতাগুলো এরকম কেটে ফেলে দেবেন, পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন, দিয়ে এই ডালটাকে মুড়ে ছোট করবেন এইভাবে করে। এই যে কালো কার বা কালো সুতো দিয়ে একটা গেট বেঁধে আপনি আপনার হাতের বাহুতে বেঁধে রেখে দেবেন। এইটা 3 মাস যদি এক নাগারে করতে পারেন, চিরজীবনই করুন, কিন্তু 3 মাসের পর থেকে আপনি অবধারিত ফল পাবেন, একদম অবধারিত। আপনি এটা আমার কথা শুনে একবার করে দেখুন। আর এই ধাং ধিং দুর্জটে পত্নী, এটা হলদে রঙের কাগজের ওপরে লাল আলতা দিয়ে কুশের দ্বারা লিখবেন। যদি না পান, আমার কাছে করা আছে, আপনি যদি আমাকে ফোন করে বলেন, অর্ডার দিলে আমি নিশ্চয়ই আপনাকে পাঠিয়ে দেবো। এটার দাম 30 টাকা করে পার পিস।